এরা পৃথিবীর প্রাচীন উপজাতিগুলোর মধ্যে একটি, যারা জ্বলন্ত আগুন হাতে নিয়ে খেলা করে, বাবুনের পাছার মাংস এবং লিঙ্গ খেতে পছন্দ করে, শুকিয়ে যাওয়া নদী থেকেও পানি খুঁজে বের করতে পারে। এই গ্রামের লিডার হতে কখনো কখনো একাই একটি সিংহ পর্যন্ত শিকার করতে হয়। ছোট ছোট পাখি এবং কন্দ জাতীয় ফল খেয়ে বেঁচে থাকে। এদের শিকারের এক একটি কৌশল অনন্য। কিছু মানব বিজ্ঞানী এই জাতিকে সুখের উপজাতি ডাকনাম দিয়েছেন। এই জাতি সম্বন্ধে আরো অনেক কিছু জানতে চলেছেন যা আপনাকে মোহিত করবে। এরা হলো হাজ্জাবে উপজাতি। এই ভিডিও দেখার সময় আপনার মনে অনেক প্রশ্ন জন্ম নিবে। চিন্তার কোনো কারণ নেই, সব প্রশ্নের উত্তর ভিডিও শেষে দেয়া হবে। হাজ্জাবে জনগোষ্ঠী পূর্ব আফ্রিকার তানজানিয়ায় বসবাসকারী একটি প্রাচীন এবং স্বতন্ত্র উপজাতি। এই উপজাতি তাদের বিশেষ শিকারী এবং সংগ্রাহক জীবনের জন্য পরিচিত। হাজার হাজার বছর ধরে আফ্রিকার এই অঞ্চলে টিকে থাকা হাজ্জাবে সম্প্রদায় এখনও প্রাচীন শিকারী কৌশল এবং প্রথাগত জীবনধারা মেনে চলে। হাজ্জাবে জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক 1200 জন, যারা তানজানিয়ার বৃহৎ তানজানিয়ার মায়া অঞ্চলের কাছাকাছি গ্রেট রিফট ভ্যালিতে বাস করে। তাদের জীবনধারা অত্যন্ত স্বনির্ভর এবং পরিবেশের উপর নির্ভরশীল। হাজ্জাবে উপজাতিরা কোনো স্থায়ী বসতি স্থাপন করে না। তারা যে এলাকায় খাবারের সন্ধান পায় সেখানেই অস্থায়ীভাবে বসবাস করে। এরা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে শিকার করে। শিকার করা প্রাণীর প্রতিটি অংশ কাজে লাগায়, যেমন পশুর চামড়া দিয়ে বিছানা বা গায়ে পরা জামা বানায়। এই আদিবাসীর জীবনের লক্ষ্য খুবই সোজা: সারাদিন শিকার করা, শিকারের পরে সেটিকে খাদ্য হিসেবে গ্রহণ করা এবং রাতে ঘুমিয়ে পড়া। শিকার, খাবার এবং ঘুমের বাইরে এদের অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। সোজা কথায় বেঁচে থাকার জন্য শিকার করে খায় এবং বিশ্রামের জন্য ঘুমায়, এতটুকুই। এর ফলে কিছু মানব বিজ্ঞানী এই জাতিকে সুখের উপজাতি ডাকনাম দিয়েছেন। এই ছিল তাদের সংক্ষিপ্ত জীবনধারা। এবার আমরা ধাপে ধাপে তাদের শিকার করা এবং অন্যান্য বিষয়গুলো দেখব এবং জানব, যা আপনাকে এদের সম্বন্ধে অভিজ্ঞতার এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে। এরা মূলত বাবুন, ছোট ছোট পাখি, কাঠবিড়ালি, ইঁদুর, সজারু, বানর, শূকর এসব শিকার করে খায়। কিন্তু সব থেকে বেশি শিকার করে বাবুন, কারণ এটি তাদের প্রিয় খাবার। হাত দিয়ে বানানো তীরধনুক দিয়ে তারা শিকার করে। তারা জমি চাষ করে না, পশুপালনও করে না, এবং তাদের মাঝে জাতি এবং ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। এই জাতির প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়। এদের ভাষা ক্লিক শব্দ দ্বারা গঠিত। এটি বিশ্বের প্রাচীনতম ভাষা। এদের পাখি শিকার করার ধরন একেবারেই আলাদা। এই পাখির নাম উইকো। এটা ছোট এবং খুবই সুস্বাদু। এরা এই পাখির ডাক নকল করে তাদের ফাঁদে ফেলে এবং শিকার করে। যখন এই ধরনের ছোট পাখি শিকার করতে যায় তখন তারা তীরের ধারালো অংশ ব্যবহার করে না। ধারালো অংশটি টুপি জাতীয় জিনিস দিয়ে ঢেকে দেয় এবং সেটি দিয়ে ছোট পাখিকে অজ্ঞান করে ফেলে। এরা শিকারে বের হলে খুব সাবধানে চলাফেরা করে, কারণ তাদের পায়ের শব্দে কোনো প্রাণী যেন পালিয়ে না যায়। এই পাখিটির নাম মসিউনো দা কোকো। এরা কুকুরকে পোষা প্রাণী হিসেবে কাছে রাখে। এই কুকুরগুলো তাদের বিভিন্ন বিপদ থেকে বাঁচায়। এই পাখিটির নাম হলো সাবালো। তীর চালানোর পর টার্গেট মিস হয়ে গেলেও এই ঘন জঙ্গলের ভিতর সেই তীরটি তারা খুঁজে বের করতে পারে। পাখি শিকার করা শেষ, এবার বাবুন শিকার করার পালা। কিন্তু তার আগে তারা বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার সময় তারা বাওবা ফল খায়। এই ফল তাদের কাছে একটি শক্তিশালী নাস্তার মতো কাজ করে। এরা পানির জন্য কুয়া খনন করে না। যেখানে পানি থাকার সম্ভাবনা থাকে, যেমন শুকনো নদী, খালবিল, এসব জায়গা থেকে পানি খুঁজে বের করে এবং পান করে। এই পানিগুলোতে প্রচুর পরিমাণে ক্লোরাইড পাওয়া যায়, যা তাদের দাঁতগুলোকে বাদামি রঙের করে তোলে। এবার শুরু হবে তাদের আসল শিকার, বাবুন শিকার। যেখানে বাবুন থাকে সেখানে চিতাবাঘ থাকার সম্ভাবনা খুবই বেশি, তাই তারা সব সময় সতর্ক থাকে। তারা পায়ের ছাপ দেখে শিকারের সন্ধান করতে থাকে। শিকার খোঁজার সময় রাস্তায় বাবুনের বিষটার গন্ধ শুকেও বুঝতে পারে আশেপাশে বাবুন আছে।
অবশেষে তারা বাবুন শিকার করতে সক্ষম হয়েছে, কিন্তু একটি কুকুর আহত হয়েছে, কারণ শিকারের সময় বাবুন কুকুরটিকে আক্রমণ করেছিল। বাবুন অনেক আক্রমণাত্মক প্রাণী, তাই এদের শিকার করা খুবই ঝুঁকিপূর্ণ। বাবুন শিকারের পর তারা পিঠে ঝুলিয়ে নিজেদের ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। বাবুন অনেক ভারী হওয়ার কারণে কিছুক্ষণ পর পর একজন আরেকজনকে সাহায্য করে এটিকে বহন করার জন্য। Sta dormendo, sta sognando. তারা মনে করে বাবুনের মাংস সবচেয়ে সুস্বাদু মাংস, আর এই মাংস থেকে তারা প্রচুর পরিমাণে শক্তি পাবে। এই বাবুনের মাংস এরা একাই খায় না, যতটা সম্ভব গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেয়। বাবুনের লিঙ্গ এদের খুব পছন্দ। তারা মনে করে এটি বাবুনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এবং এটা খেলে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। মাংস পুরানোর জন্য যখন আগুন জ্বালায়, পুরো গ্রাম ধোঁয়া দেখেই বুঝতে পারে তারা শিকার করে ফিরে এসেছে। সবাই শিকার করার গল্প জানতে চায়, যেমন কিভাবে শিকার করলো, শিকার করার সময় কি কি সমস্যার মুখোমুখি হয়েছে, এই শিকারে কোনো অদ্ভুত কাহিনী আছে কিনা এসব। বাবুনের লিঙ্গ এবং নিতম্বের মাংস তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তারা বাবুনের প্রতিটি অংশ খায় এবং মনে করে তাদেরও সেই অংশগুলো মজবুত হবে। যেমন বাবুনের হাত খেলে তাদেরও হাত শক্ত হবে, বাবুনের আঙ্গুল খেলে তাদেরও আঙ্গুল মজবুত হবে। এরা এখানকার কম বেশি সকল জীবজন্তুর ডাক নকল করতে পারে। Oppure il facocero. এদেরকে প্রশ্ন করা হয়, আপনি কি এই জায়গার বাইরে অথবা শহরে গিয়ে বসবাস করতে চান? উত্তরে একজন বলে, আমি শহরে যেতে চাই না। সেখানে গিয়ে আমি কি করব, আমি কি খাবো, আর শহরে যেতে হলে আমাকে অনেক দূর পথ হাঁটতে হবে। আমি এখানে থাকতে ভালোবাসি, কারণ শিকার করার পর আমি যখন বন থেকে ফিরে আসি তখন আমার প্রয়োজন হয় শুধুমাত্র ঘুম, এর বাইরে আমার কোনো কিছুর দরকার হয় না। আরেকজন বলে, এখান থেকে চলে যাওয়াটা হবে নিজেই নিজেকে শেষ করা। আমি এখানে থাকতে পছন্দ করি, কারণ হলো শিকার করার স্বাধীনতা এবং আমার নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারা। আমাদের নিজের হাতে শিকার করার চেয়ে বড় তৃপ্তি আর নেই। এখানে আমি মুক্ত, আর বাইরে হয়তো বন্দীদের মতো জীবন কাটাতে হবে। আরেকজন বলে, আমি এই জায়গার বাইরে থাকা মানে শিকড় ছাড়া গাছ যেভাবে থাকে ঠিক সেরকম। এখানে আমি প্রতিটি শব্দ চিনি, প্রতিটি চিহ্ন চিনি, কিন্তু শহরে আমি ভয় পাবো। হয়তো অন্যরাও আমাকে দেখে ভয় পাবে। যদিও শহরের বিষয়ে এরা অনেক কিছুই জানে, কিন্তু মোবাইল এবং ইন্টারনেট সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা মোবাইলে নিজেদের চেহারা দেখে স্তম্ভিত হয়ে যায়, যেন তারা অলৌকিক কিছু দেখে ফেলেছে। এই মোবাইলটি একজন পর্যটকের। এই ব্যক্তি এই উপজাতির নেতা বা প্রধান। এনার নেতা হওয়ার পিছনে এক দুঃসাহসিক গল্প আছে। তিনি বলেন, নেতা হওয়ার আগে আমাকে প্রমাণ করতে হয়েছিল যে আমি সেরা। আমি আমার লড়াইয়ের দক্ষতাকে সম্মানিত করেছি এবং গ্রামের সেরা শিকারীর খেতাব অর্জন করেছি। এটা করার জন্য আমাকে প্রতিটি শিকারে আরো সাহস এবং দক্ষতা প্রদর্শন করার জন্য অন্য পুরুষদের চ্যালেঞ্জ করতে হয়েছিল। আগেকার সময়ে শিকার করার জন্য আমাদের কাছে তীরধনুক ছিল না, শুধুমাত্র ছুরি ব্যবহার করে চিতাবাঘের মতো বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হতে হয়েছিল। আমাকে নেতা ঘোষণা করার মূল কারণ হলো আমি একাই একটি সিংহকে শিকার করেছিলাম। সেই গল্প এখনো সবাই করে। এখানকার মহিলারা শিকারে যায় না, কিন্তু এরা খাবারের সন্ধানে বের হয়। এরা কন্দ নামের একটি মাটিতে জন্ম নেওয়া ফল বেশি খায়। এই সম্প্রদায়ের একজন আরেকজনকে হাই বা হ্যালো বলে, কুইম্বিলি কুইম্বিলি বলে। এরা গাছের ডাল এবং লতা পাতা দিয়ে বাসা বানিয়ে থাকে। গ্রামে মহিলাদের ভূমিকা হলো বাচ্চাদের দেখাশোনা করা এবং কন্দ ফল কেটে সংগ্রহ করা। তারা রান্না করে পুরুষদের খাওয়ায় আর মনে করে তাদের প্রচুর শক্তি জাতীয় খাবার খাওয়াতে হবে, যেন শিকারে গিয়ে দুর্বল হয়ে না পড়ে। এখানকার মহিলারা বিয়ের জন্য সাহসী শিকারী পুরুষ বেশি পছন্দ করে, কারণ তারা মনে করে সেই পুরুষ তাদের ভালোভাবে খেয়াল রাখতে পারবে। রাতে যখন খাওয়ার জন্য বাবুনের বেঁচে যাওয়া মাংস পুরনো শুরু করে, সেই সময় তারা জ্বলন্ত আগুনের কয়লা দিয়ে খেলতে থাকে। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। এতক্ষণ যা যা দেখেছেন এসব তাদের নিত্যদিনের কাজ। আর সকালে উঠেই শুকনা খেয়ে শিকারে বের হয়, আর এদের শুকনা খাওয়ার ধরন সবার থেকে আলাদা। এরা অনেক কিছু রান্না করেও খায়, তার মধ্যে গরুর মাংসের স্যুপ, বানরের স্যুপ এবং গাছের শিকড় অন্যতম।
এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা। এতক্ষণ ভিডিওটি দেখে যেসব প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তা হলো, এরা লোহা পেল কোথায়, কাপড় পেল কোথায়, শিকারের জন্য ছুরি পেল কোথায়, আগুন জ্বালায় কিভাবে, শহর সম্বন্ধে কিভাবে জানে। এগুলোর সোজা উত্তর দেই। যদিও ওরা পৃথিবীর অন্যান্য মানুষের থেকে আলাদা থাকতে পছন্দ করে, কিন্তু এদের 80 দশকে প্রথম খুঁজে পাওয়া হয়। তখন থেকেই এদের নিয়ে রিসার্চ করতে, এদের সম্বন্ধে জানতে অনেক মানববিজ্ঞানী এবং প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে। আর তানজানিয়ার সরকার এদের রক্ষণাবেক্ষণ করে। এখান থেকে বোঝা যাচ্ছে সভ্য মানুষ এখানে আসে এবং তারাই তাদের মাঝে আধুনিকতার ছোঁয়া এনেছে। তাদের শিকার এবং জীবনকে সহজ করতে সভ্য মানুষ এদের সাহায্য করেছে। শিকারের সামগ্রী এবং কাপড় পরা সভ্য লোকেরাই শিখিয়েছে। সোজা কথায়, যেহেতু সভ্য লোকেরা এখানে আসে, তাই আধুনিক যা কিছু জানে এবং করে তার সবকিছুই সভ্য লোকেরাই দিয়েছে বা শিখিয়েছে। তবে বর্তমানে আধুনিক যুগে হাজ্জাবে জনগোষ্ঠীর টিকে থাকা খুব কঠিন হয়ে পড়েছে। তাদের জীবনধারা এবং সংস্কৃতি এখন হুমকির মুখে। তানজানিয়া সরকারের বনভূমি ব্যবস্থাপনা এবং কৃষি সম্প্রসারণের ফলে তাদের বাসস্থান সংকুচিত হচ্ছে। এছাড়াও শিকার নিষিদ্ধ করার নীতি এবং ক্রমবর্ধমান পর্যটনের চাপে তাদের ঐতিহ্য জীবনধারায় পরিবর্তন আসছে।